এই মুহূর্তে দেশে যে ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে ভুগছে, যে ব্যাংকগুলোর আমানতকারীরা ব্যাংকে গিয়ে তাদের চাহিদা মাফিক আমানত তুলতে পারছে না, যে ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং যে ব্যাংকগুলোর তুলনামূলক দুর্বল অবস্থানে আছে, সেই ব্যাংকের গ্রাহকদের ঘুরে ফিরে একটাই প্রশ্ন: এই ব্যাংকগুলো কি বন্ধ হয়ে যাবে, কিংবা এই ব্যাংকগুলোকে কি দেউলিয়া ঘোষণা করা হবে? তাদের জন্য আজকে একটা সুখবর বলছি যে আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে দেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না। এবং গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোর জন্য তারা একটা ভিন্ন ধরনের মেকানিজম ভাবছেন, যেটা দ্বারা তারা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। এখন এই কথার বেসিসে আপনারা অনেকেই বলবেন যে আসলে কিসের বেসিসে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, বা এই কথার আসলে ভিত্তি কতটুকু। এখন যদি 53 বছর বয়সী বাংলাদেশের ব্যাংকিং খাতের আপনি ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে আপনি দেখবেন যে 53 বছরে বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধের ইতিহাস নেই, কিন্তু বিশ্বের অনেক দেশে সেটা ঘটেছে। আমেরিকাতেও আমরা দেখেছি যে কিছুদিন আগে 3 দিনের ব্যবধানে 2টো ব্যাংক বন্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশে এই ধরনের ব্যাংক বন্ধের কোনো নজির নেই। এটার কারণ অনেক কিছু থাকতে পারে। এটার একটা কারণ হতে পারে যে আসলে ব্যাংক বন্ধ করলে আমাদের ইকোনমিতে কি এটার প্রভাব পড়বে, কিংবা আমাদের গ্রাহকদের উপর এটার কি প্রভাব পড়বে, সেই ধরনের একটা রিস্কি সিচুয়েশনে কোনো গভর্নমেন্টই যায়নি, কোনো গভর্নমেন্টই যেতে চায় না, এই গভর্নমেন্টও আসলে যেতে চাইবে না, এটাই সাধারণভাবে বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি গত 53 বছরে যদি দেখেন যে অনেক ব্যাংক কিন্তু এরকম খারাপ হয়ে গিয়েছিল অতীতে, কিন্তু সেই ব্যাংকগুলোকেও সরকার সহযোগিতা দিয়ে টিকিয়ে রেখেছে। আপনি যদি দেখেন যে ফার্মার্স ব্যাংক খেলাপি ঋণ, অনিয়ম, দুর্নীতিতে বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে, তখন সেটাকে রূপান্তরিত করে পদ্মা ব্যাংক নাম দেওয়া হয়েছে এবং সেটাকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। যদিও পদ্মা ব্যাংকের অবস্থাও হয়তো ভালো না, কারণ নতুন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও আসলে ব্যাংকের যে স্বাস্থ্য সেটি ফেরানোর চেয়েও তাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত অনেক বিষয়কেই গুরুত্ব দিয়েছে। সেগুলো বাদ দেই, বেসিক ব্যাংকেরও একই অবস্থা, দুর্নীতিতে লুটপাটে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, কিন্তু সেই ব্যাংকগুলো কিন্তু বন্ধ করা হয়নি। আপনি যদি দেখেন যে বাংলাদেশে 1991 সালে বিসিসিআই নামে একটা ব্যাংক ছিল, যে ব্যাংকটা মোটামুটি অর্থ পাচার, অনিয়ম, দুর্নীতিতে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন ওই ব্যাংকটাকে নতুন করে পুনর্গঠন করে ইস্টার্ন ব্যাংক নাম দিয়ে যাত্রা শুরু করে, এবং সেই ব্যাংক কিন্তু বাস্তবিক অর্থে ঘুরে দাঁড়িয়েছিল, এবং আজকে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক বলা যায়। তারা কিন্তু তাদের সেই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে। তাদেরকে নতুন করে যে পুনর্গঠন করা হয়েছে সেটা কিন্তু কাজে এসেছে, কারণ তাদের বোর্ড ভালো ছিল। এখন যে এই ব্যাংকগুলোকে যে পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে, যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, তারা যদি ভালো হয় এবং তারা ব্যাংকগুলো যদি সরকারের পর্যাপ্ত সহযোগিতা পায়, তাহলে আসলে এই ব্যাংকগুলোরও ঘুরে দাঁড়ানো সম্ভব। দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মানে সবচেয়ে বড় ব্যাংক বলা যায় এবং আমানতকারীদের সবচেয়ে আস্থার জায়গা ছিল। এই ব্যাংকে এস আলমের যে পর্ষদ সেটা আসার পরে কিন্তু ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং আমরা গতকাল সংবাদও দেখতে পারলাম যে এস আলমই 80,000 কোটি টাকার মতো টাকা লোপাট করেছে। এখন ইসলামী ব্যাংকের যে পর্ষদ আছে, যে ম্যানেজমেন্ট আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে এস আলমের যে শেয়ার সেটা বিক্রি করে তারা 10,000 টাকার মতো সেখান থেকে এটা আদায় করবেন। আর বাকি হচ্ছে, ইসলামী ব্যাংকে কিন্তু বিদেশি বিনিয়োগকারী ছিল একটা বড় অংশ, তারা আস্তে আস্তে কমতে শুরু করে যখন এস আলম এখানে আসে। এখন এই ব্যাংকের ম্যানেজমেন্ট বিদেশি বিনিয়োগকারীদেরকে আবার নিয়ে আসার চেষ্টা করছে। আমানতকারীদের যেহেতু একটা বড় আস্থার জায়গা বা বড় সংখ্যক আমানতকারী তাদের আছে, তাদের আস্থা যদি ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে আবারও। এখন ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে, সেটার জন্য আসলে জনগণের আস্থার জায়গাটাও খুব জরুরি, কারণ আমানতকারীদের টাকাই ব্যাংক চলে। এখন আমানতকারীরা যদি সব টাকা তুলে নিয়ে যায়, তাহলে আসলে ব্যাংকের পক্ষে ঘুরে দাঁড়ানো মোটেও সম্ভব না।